আজকের গল্প ফিরে পাওয়া। হ্যালো সুজাতা। সুজাতা, কিরে এই রাতে ফোন করলি, কোনো সমস্যা নাকি? জানিস সুজাতা, মাঝে মাঝে মন চায় মাঝরাতে লোকটার গলা টিপে মেরে ফেলি। রাত 2টোর সময় আমার স্বামীর পাশ থেকে উঠে গিয়ে আমি আমার বান্ধবী সুজাতাকে ফোন করে এই কথাটা বলতে আমার এতটুকু ভয় হয়নি আর বুকও কাঁপেনি। ওপার থেকে সুজাতা আতকে ধমক দেওয়া কণ্ঠে বলে উঠল, কি যাতা কথা বলছিস? খবরদার সুমি, তুই এসব বাজে চিন্তা ছেড়ে দে। অনুপমদা খুব ভালো মানুষ, সময় আছে, শুধরে যা, ভালো থাকবি। আমার খুব রাগ হয়ে গেল। আমি রাগ করে ফোনটা কেটে দিলাম। অনুপমের সাথে আমার বিয়ে হয়েছে 7 মাস। আমার যেদিন পালিয়ে যাওয়ার কথা ছিল দীপনের সাথে, আমার বাবা বুঝতে পেরে আমাকে জোর করে অনুপমের সাথে বিয়ে দিয়েছে। আমি তাকে সব খুলে বলেছিলাম, তারপরেও লোকটা আমাকে বিয়ে করেছে। এই কারণে লোকটাকে আমি কিছুতেই সহ্য করতে পারি না। আরও বেশি রাগ হয় যখন দেখি উনি আমাকে ভালোবাসছেন। তবে মানুষটাকে বলতে হবে খুব ভালো মনের, তা না হলে বিয়ের কোণে পালিয়ে যাওয়ার কথা শুনেও বিয়ে করতে চায়। ব্যাপারটা আসলে অনুপম ছিল আমার বাবার বন্ধুর ছেলে, খুব ভালো করেই জানি বাবার কথাতেই এই বিয়ে হয়েছিল। আমি ভালোবাসি শুধু দীপনকেই। দীপন এখনও একটা চাকরি পায়নি, ওর চালচুলোরও ঠিক নেই। বাবা আমাদের প্রেমের কথা জানতে পেরে তড়িঘড়ি করেছিল আমার বিয়ের, আর তা বুঝতে পেরেই আমি দীপনের কাছে পালিয়ে যাওয়ার প্ল্যান বানিয়েছিলাম। বাবা সেটা ধরতে পেরে আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেয়। কিছুদিনের মধ্যেই অনুপমের সাথে বিয়ে দিয়ে দেয়। আমি এখনও দীপনের সাথে যোগাযোগ রেখেছি, কথা বলি অনুপম অফিসে যাওয়ার পর। এখন শুধু অপেক্ষা দীপনের একটা চাকরি পাওয়ার সাথে সাথে আমি ওর কাছে চলে যাব। যদিও আমি অনুপমকে বুঝতে দিই না, অবশ্য বলতে পারবো না অনুপম এগুলো বোঝে কি না। আজ অনুপম মারাত্মক একটা অপরাধ করেছে, আমার পছন্দের এক জুঁই ফুলের মালা নিয়ে এসেছে। তারপর থেকে ওর ওপরে আমি খুব রেগে আছি। কি দরকার লোকটার এসব করার? আমি তো তার সাথে থাকবো না। সে এসব করে কেন আমার সামনে ভালো হতে চায়? তার এত ভালো মানুষই দেখলে আমার গা জ্বালা করে খুব। ফোনটা হাতে নিয়ে দীপনকে টেক্সট করলাম, ঘুমিয়ে গেছো তুমি? কিছুক্ষণ পরে রিপ্লাই আসলো, না ঘুম আসছে না আমার। আমি আবার ওকে টেক্সট করলাম, কেন ঘুম আসছে না সোনা? দীপন রিপ্লাই দিল, তোমার বর ঘুমিয়েছে। আমি মনে মনে বিরক্তির সাথে লিখলাম, সে ঘুমোবে না, তার তো কোনো জ্বালা নেই। দীপন আর রিপ্লাই দিল না। আমি আবার আর একটা টেক্সট করলাম, তুমি তাড়াতাড়ি একটা চাকরি দেখো না, অল্প বেতন হোক তাও চলবে, আমি তোমার কাছে চলে যেতে চাই। এবারও কোনো উত্তর আসলো না। আমি ফোন করলাম দীপনকে কয়েকবার, কিন্তু ধরলো না। বুঝে নিলাম দীপন ঘুমিয়ে পড়েছে। ও তো এমনই, ঘুম আসলে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। আমি তাই আর টেক্সট পাঠালাম না। মোবাইলটা হাত থেকে নামিয়ে পাগল ছেলেটা বলে পেছনের টেবিলে রাখতে গেলাম। দেখি আমার স্বামী এসে পাশে দাঁড়িয়েছে। আমি হালকা চমকে উঠলাম। সে আমাকে প্রশ্ন করলো, তুমি কি কারোর সাথে কথা বলছো সুমি? আমি ঘাড় ঘুরিয়ে উত্তর দিলাম, না তো, কেন? এখন এখানে আসতেই তোমার মুখে ফিসফিস শুনলাম তো তাই। আরে না, একার সাথে একা কী জানি বিড়বিড় করছিলাম। আপনি উঠে এসেছেন যে? ও, আমি একটু জল খাবো বলে সে জলের জগ থেকে 1 গ্লাস জল ঢেলে ঢকঢক করে খেয়ে ফেললো। আমি চুপ করে বসে থাকলাম। সে খুব সুন্দর করে প্রশ্ন করলো, তুমি এখানে কি করছো? ঘুম আসছে না? না, ঘুম আসছে না। সে ব্যস্ত হয়ে আমার কপালে আলতো করে হাত দিয়ে বলল, তোমার শরীর খারাপ লাগছে না তো? আমি বিরক্ত হয়ে আস্তে করে হাত সরিয়ে দিলাম, বললাম, না ঠিক আছে আমি। সে বলল, আচ্ছা চলো, আমি তোমার কপালে হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়ো। না না, লাগবে না, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি একটু পরে আসছি। তাহলে থাকো, আমিও তোমার সাথে বসি ততক্ষণ, একা একা তোমার খারাপ লাগবে। অনুপমের সাথে গল্প করার একটু ইচ্ছা করছে না বলে আমি ঘুমোতে যেতে রাজি হলাম। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ইচ্ছে করে চোখ বন্ধ করে থাকলাম। বুঝতে পারছিলাম অনুপম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি কথা বলার ভয়ে ঘুমের ভান করে চোখ বন্ধ করে রাখলাম। তারপর সত্যি সত্যি কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে গেলাম খাবার তৈরি করতে। অনুপমও বোধহয় উঠে পড়েছে, এতক্ষণে অফিসে যাবে সে কিছুক্ষণের ভেতরে। হঠাৎ করে সে আমার নাম ধরে ডাকতে ডাকতে চলে এলো রান্নাঘরে। তার ফোন পাওয়া যাচ্ছে না। আমার ফোন থেকে কল করে খুঁজবে। আমার তখন ডাল গ্যাসে। তাড়াহুড়ো করে বললাম, আমার ফোন সোফার উপরে নিয়ে কল করুন বলেই আমি রান্নার দিকে ফিরলাম। আবার কয়েক মুহূর্তের পরেই
ডাল উতলানো দেখে হঠাৎ খেয়াল হলো আমি তো দীপনের সাথে গতকালের টেক্সট তো ডিলিট করিনি। অনুপমকে তো বললাম আমার ফোন ধরতে, ও যদি দেখে ফেলে। আমি তাড়াতাড়ি করে ঘরে গিয়ে দেখি অনুপমের এক হাতে আমার ফোন আর এক হাতে তার ফোন, গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে দেখছে। আমি থমকে গেলাম ওখানে, বুকের ভেতরে ধড়ফড় শুরু হয়ে গেল। অনুপম আমার দিকে একবার তাকালো আর কেমন নীরব সুরে বলল, আমি পেয়েছি আমার ফোন। কথাটা সে বলেই কেমন ম্লান একটা হাসি দিয়ে ফোন দুটোকে বিছানায় রেখে ওয়াশরুমে গেল। ওর মুখটা দেখে আমার বুকের ভেতরে ধড়াস করে উঠল। সে ওয়াশরুমে যাওয়ার পর আমি ফোনটা জলদি হাতে নিয়ে দেখলাম দীপনের একটা মেসেজ। সুমির, খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসবো, তোমার বর চলে গেলে ফোন করো, আমি অপেক্ষা করছি। আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ডাল পোড়ার বিশ্রী গন্ধে নাকে আসলো। তখন ওয়াশরুমের দরজা তখনও খোলেনি অনুপম। আমি মূর্তির মতন দাঁড়িয়েই থাকলাম। বেশ কিছুক্ষণ পরে অনুপম বের হলো ওয়াশরুম থেকে। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম চোখ মুখ একেবারে লাল টকটকে হয়ে আছে। আমাকে দেখেই ও সহজভাবে একটা হাসি দেওয়ার চেষ্টা করে। ওর স্বাভাবিক হওয়ার চেষ্টায় মুখের হাসিটা দেখেই আমার বুঝতে বাকি রইল না যে সে সব কিছু বুঝে গেছে। আমি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েই থাকলাম। সে আমার দিকে না তাকিয়ে আস্তে আস্তে ঘরের ভেতরে হাঁটছে আর এক এক করে জিনিস গোছাচ্ছে অফিসে যাবে বলে। শার্টটা পরার সময় ধীরে গলায় বলে উঠল, আমাকে খেতে দেবে না সুমি? আমি অপরাধীর মতো আস্তে আস্তে উত্তর দিলাম, হ্যাঁ দিচ্ছি, বলেই আমি ঘর থেকে বের হয়ে এলাম। রান্নাঘরে গিয়ে দেখি ডালের কড়াই উতলে সব ডাল পুড়ে ভেসে গেছে। গ্যাস ওভেনে তাড়াতাড়ি করে বন্ধ করে দিলাম। আমার খুব খারাপ লাগছে এই ভেবেই কেন ধরা পড়তে হলো। এখন তাকে কি বলবো, কি বলা উচিত আমার, এসবই ভাবছিলাম আর খারাপ লাগছিল। আমি রান্না করতে পারছিলাম না। আগে যা রান্না করছিলাম ওটুকু নিয়েই খাবার টেবিলে দিলাম। একটা চেয়ার টেনে ধপ করে বসে থাকলাম। কিছুই ভাবতে পারছি না আমি। কয়েক মুহূর্ত পর খেয়াল করলাম আমার ফোনটা বাজছে। আমি শুনতে পাচ্ছি কিন্তু উঠতে পারছি না একেবারে। তখন দেখি আমার ফোনটা হাতে করে অনুপম সামনে এসে দাঁড়িয়েছে। ফোনটা স্ক্রিনে আগে চোখ পড়ল, দীপন ফোন করছে। আমি ফোনটা হাতে নিলাম কাঁপা হাতে। খুব সাহস করে তাকালাম অনুপমের দিকে। ওর চাহনির দিকে তাকিয়ে আমার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। কী যে যন্ত্রণা ওর চোখে মুখে, যেটা লুকোনোর সর্বোচ্চ চেষ্টা করছে ওর মুখের মলিন হাসি দিয়ে। আমার চোখেও জল চলে আসে। ফোনটা নেওয়ার পর অনুপম আমাকে বলল, তুমি খেয়ে নিও সুমি, আমার অফিসে দেরি হয়ে গেছে, আমি এক্ষুনি বের হয়ে যাচ্ছি। আমার উত্তরের অপেক্ষা করলো না, বের হয়ে গেল বাড়ি থেকে। আমি সত্যিই বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত, কি কথা বলা উচিত। তারপরেও আমি চাইছিলাম অনুপম আমার সাথে কথা বলে যাক। সে চলে যাওয়ার পর আমি স্থির হয়ে বসেই থাকলাম। অফিসে পৌঁছে প্রতিদিন ফোন আসে তার, আজ কোনো ফোন এলো না। আমি নিজে তাকে ফোন করলাম, দেখলাম ফোন বন্ধ। এতদিনের মাঝে এই প্রথম অনুপমের ফোন বন্ধ পেলাম। এদিকে দীপন ফোনের পরে ফোন করে যাচ্ছে কিন্তু ধরতে ইচ্ছে করছিল না। অপরাধীদের মতোই চুপচাপ করে বসে থাকলাম। অনেকক্ষণ পর অনুপমের নাম্বার থেকে একটা টেক্সট আসলো, সুমি রেডি হয়ে থেকো, তোমাকে কেউ নিতে আসবে। আমি উত্তর দিলাম, কে আসবে? তার কাছ থেকে কোনো উত্তর এলো না। এইভাবেই দুপুর গড়িয়ে গেল। দুপুরের দিকে আমার বাড়ির কলিং বেল বেজে উঠল। খুলে গিয়ে দেখি আমার বাবা এসেছে, সাথে আমার বোন। আমি ওদের দেখে চমকে গেলাম। বুঝতে বাকি রইল না যে অনুপম সব কিছু আমার পরিবারকে জানিয়ে দিয়েছে। আমি ভয়ে কেমন জানি করছি, বাবা তো আমাকে মেরেই ফেলবে বোধ হয়। বাবা খুব গম্ভীর গলায় প্রশ্ন করলো, কী রে, ঘটনা কী? আমি মাথা নিচু করে থাকলাম, উত্তর দিলাম না। ভয়ে কান্না করতে লাগলাম। আমার বোন আমাকে ধরতে এলো, বাবা হাত সরিয়ে দিল ওর। আমার আরও প্রচণ্ড কান্না আসলো। বাবা আর কোনো কথা না বলে বলল, তোর ব্যাগপত্র কই, বাড়ি নিয়ে যাব, চল তোকে। আমি কান্নার মাঝে বিস্ময়ভাবে তাকালাম বাবার দিকে। আমি তো তাহলে দীপনের কাছে যেতে পারবো না? বাবা আমাকে বন্দি করে রাখবে? আমি থরথর করে কাঁপছি। ঠিক সেই সময় অনুপম ফিরল বাড়িতে। অনুপমকে দেখে বাবা কেমন জানি চুপ হয়ে গেল। আমার বোনকে আদেশ দিল আমার ব্যাগ গুছিয়ে আনতে। আমি অনুপমের দিকে তাকালাম, লজ্জা ভেঙে বলে উঠলাম, আমি যাব না। ওই মুহূর্তে আমি হয়তো দুনিয়ার সব থেকে স্বার্থপর মেয়ে ছিলাম। দীপনের জন্য আমার ভালো মন্দের কোনো হুঁশই ছিল না। বাবা এ কথা শোনার সাথে সাথে আমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। অনুপম সাথে সাথে আমার সামনে এসে আমাকে আড়াল করে দাঁড়ালো, বাবা আর আমার মাঝে। বাবা, ওর গায়ে হাত তুলবেন না, আমি সহ্য করতে পারবো না। আমি কথাটা শুনে অনুপমের মুখের দিকে তাকালাম। এত বড় ধোঁকা খেয়েও সে কীভাবে বলল আমার আঘাত তার সহ্য হবে না? আমি তো তার সাথে অন্যায় করেছি, করছি এখনও। বাবা তার হাত সরিয়ে নিল।
অনুপমও সরে গেল আমার সামনে থেকে। কষ্ট লাগলো আমার কেমন জানি, অদ্ভুত এক অনুভূতি। আমার বোন ব্যাগ নিয়ে চলে এলো। আমার কথার কোনো মূল্য নেই, আমি তো শুধু কেঁদেই যাচ্ছিলাম। বাবা কোনো কথা না বলেই আমার কাছে এসে আমার হাত ধরলো আর বলল, চল এখন, এখানে থাকার যোগ্যতা তোর নেই। বাবা আমার আর কোনো কথাই শুনল না। বাবার বাড়ি যাওয়ার সময় অনুপম বাবাকে ডেকে বলল, বাবা আমার একটা অনুরোধ রাখবেন, সুমির গায়ে যেন কোনো আঘাত না পড়ে। এই কথাটা শুনে বাবার চোখে জল চলে এলো। অনুপমের চোখ মুখ শক্ত। আমার বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠল। বাবা মাথা নেড়ে আমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে এলো। অপরাধী আমি। সবাই আমার জন্য অশান্তি ভোগ করছে। আমাকে বাড়িতে নিয়ে গিয়েই আমার ঘরে নিয়ে যাওয়া হলো। আমার মা আমার কাছে আসতেই সজোরে একটা চর কষিয়ে দিল। আমি প্রচণ্ড ব্যথা পেলাম, সাথে কান্নাও চলে এলো। মা চেঁচিয়ে বলল, পোড়া কপালি, এত ভালো বর, ভালো সুখের ঘর নষ্ট করলি? তুই এই বাড়িতে এসেছিস কেন? বলেই আবার হাত উঁচু করে আমাকে মারতে এলো। বাবা তখন মায়ের সামনে এসে দাঁড়ালো। ওকে মেরো না, আমি জামাইকে কথা দিয়ে এসেছি, ওর গায়ে কোনো আঘাত পড়বে না। আমার মা এটা শুনে মুখে কাপড় গুজে কান্না শুরু করে দিয়ে বের হয়ে গেল ঘর থেকে। আমাকে ঘরে রেখে সবাই বের হয়ে যায়। খুব একা লাগছিল আমার। আমি কিছুক্ষণ পরে আমার মোবাইলটা নিয়ে দীপনকে ফোন করলাম। দীপন ধরল না। আমি অনেকগুলো টেক্সট পাঠালাম একের পর এক, সব কিছুর বিবরণ দিয়ে। দীপন বোধহয় ব্যস্ত, কোনো উত্তর দিল না। অনেকক্ষণ পরে উত্তর দিল। আমার সাথে কেউ কথা বলছিল না, আমার ঘরে কেউ আসছিল না। আমার খুব কষ্ট হচ্ছিল। আমি দীপনকে টেক্সট পাঠালাম, তুমি কাল সকালেই আমাকে নিয়ে যাবে, আমি আর থাকতে পারবো না এখানে। দীপন রিপ্লাই দিল, ঠিক আছে, তুমি সব কিছু রেডি করে রাখো, আমি কাল সকালে ফোন করলে তুমি বের হয়ে আসবে। আমি তোমাকে নিয়ে অনেক দূর চলে যাব। আমি একটু শান্তি পেলাম। ঘরের দরজা দিয়ে চুপ করে রুমে বসে থাকলাম। সারা রাত খুব কেঁদেছি, কেউ একটু খোঁজও নেয়নি। আমি খুব খারাপ, এখানে থাকার যোগ্যতা আমার নেই। কাল সকাল হলেই চলে যাব আমার দীপনের সাথে। সারা রাত ঘুম হয়নি এক ফোঁটা, কখনো আর ফিরে আসবো না, এই ভেবেই কেঁদেছি। মাঝে মাঝে অবশ্য অনুপমের কথাও মনে পড়েছে। এইভাবেই সারা রাত পার হয়ে গিয়েছিল। শেষ রাতে উঠে আমার ব্যাগ গুছিয়ে রাখলাম। ব্যাগ গোছানোর পরে ব্যাগটাকে দরজার কাছে রেখে দিলাম। খুব ভোরে দীপন ফোন করলেই আমি চলে যাব দীপনের কাছে। নিজের বিছানায় গেলাম শেষবারের মতো। আঁচড়ে পড়ে কাঁদলাম কিছুক্ষণ। ক্লান্ত হয়ে কখন যে চোখ লেগে গেল আমার বুঝতেই পারিনি। চোখ মেলেই দেখি সকাল হয়ে গেছে। খুব চমকে আমি ফোনটা হাতে নিয়ে দেখি সকাল 8টা বেজে গেছে। মনের ভেতর খটকা লাগলো, এত বেলা হয়ে গেছে অথচ একটাও ফোন আসেনি কেন দীপনের। আমি তাড়াহুড়ো করে ওকে ফোন করলাম। ওর মোবাইলটা দেখছি বন্ধ। কয়েকবার চেষ্টা করলাম, ওর বাকি নাম্বারগুলো তো ট্রাই করলাম, সবগুলোই সুইচ অফ। খুব অভিমান হলো ওর ওপর। কী হয়েছে না হয়েছে কিছুই বলল না, উল্টে ফোন বন্ধ করে রেখেছে। খুব অস্থির হওয়ায় ব্যাপারটা হলেও আমি অনেক কষ্টে নিজেকে স্থির রাখলাম। কয়েক মুহূর্ত পর পর শুধু ফোন করতে লাগলাম। হঠাৎ দরজায় কড়া নড়ে উঠল। শুনতে পেলাম মা ডেকে বলছে খিদে পেলে খেতে আসতে। আমি জানি আমি অন্যায় করেছি, মা আমাকে ভালো করে ডাকলোও না। এই অভিমান নিয়ে বসে থাকলাম, বের হলাম না। কেউ আর ডাকলো না। ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি যেন ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। অনেকবার চেষ্টা করতেই থাকলাম। ফোনটা কেন বন্ধ সেটাই বোঝার চেষ্টা করছিলাম। একসময় বিছানায় গিয়ে শুয়ে পড়ি আবার। ক্লান্ত শরীর, ক্লান্ত মন, আবার ঘুমিয়ে পড়লাম। এরপর ঘুম ভাঙলো একেবারে সন্ধ্যায়। চোখ মেলেই ফোন হাতে নিয়ে আশ্চর্য হয়ে গেলাম। এতক্ষণও একটা ফোন আসেনি। আমি ফোন করলাম বরাবরের মতন, এবারও বন্ধই পেলাম। এবার আমার মনের ভেতর বড়সড় রকমের ধাক্কা খেলাম। এ কেমন ব্যাপার হলো, যার কাছে আজ আমার থাকার কথা তার কোনো মাথা ব্যথাই নেই। অভিমানে কান্না আসছিল। খেয়াল করলাম আমার খিদে পেয়েছে। আমি কোনো রকম দরজাটা খুলে চুপি চুপি রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে নিজের রুমে খেলাম। কি কষ্টের জীবন হয়ে গেল আমার অপরাধে। আমার বাবা মা বোন একটাবারও উকি দিয়ে দেখলো না, যার জন্য এত কিছু, এমনকি সেও একটা খোঁজ নিল না। খাবার মুখে দিতে কেঁদে উঠলাম। এই সময় মোবাইলে একটা টেক্সট আসলো। হয়তো সময়টা খুব বেশি কঠিন, তবুও বলবো নিজের খেয়াল রেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অনুপমে টেক্সটটা ছিল। আমি হু হু করে কেঁদে উঠলাম। অন্তত একটা মানুষ তো আমার কথা ভেবেছে। উত্তর দেওয়ার মুখ নেই আমার, তাই দিইনি। খাওয়া শেষ করে ফোন করেই যাচ্ছি দীপনের বন্ধ নাম্বারে।
একটাবারও ফোনে পেলাম না। নীরব যন্ত্রণাতেই রাত হয়ে এলো। ধীরে ধীরে কষ্টগুলো বাড়ছে। ফোন হাতে নিয়ে ঘুমিয়ে গেলাম আবার। ভোরের দিকে ছটফট করতে করতে আবার ঘুম ভেঙে গেল। ফোন করতেই দেখি ফোনটা এবার অন আছে। ধরলো না। আমার আর ধৈর্য ধরছে না। একটা কল শেষ হতে আর একটা কল দিতে লাগলাম। টানা 16 বার ফোন করার পর কলটা রিসিভ হলো। আমি হ্যালো দীপন বলেই কেঁদে উঠলাম। অভিমান, কষ্টে কান্না যেন থামছেই না। কান্না থামলো যখন ওপাশ থেকে কেউ একজন বলল, সুমি আমাকে চিনতে পারছো? আমি চমকে উত্তর দিলাম, অমলদা? দীপনের বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ বোন, শোনো তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবে। হ্যাঁ দাদা বলুন। তোমার বিয়ের পর দীপন অনেক কষ্ট পেয়েছিল। ওর কষ্ট সহ্য করতে না পেরে ওর বাবা মা ওর জন্য একটা মেয়ে ঠিক করেছিল, ওর সাথে বিয়ে দেওয়ার জন্য। দীপনের চাকরির অপেক্ষায় ছিল এতদিন সবাই। গতকাল দীপন চাকরি পেয়েছে একটা। এখন ওর বাড়ির লোক ওই মেয়েকেই বিয়ে করতে বলছে। এদিকে তুমি এই অবস্থায় চলে এসেছো। দীপন তো গতকাল থেকে চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। এখন বলো কি করা যায়? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। মনে হলো আমার মাথায় পুরো আকাশটাই ভেঙে পড়েছে, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। দীপন আমাকে ধোঁকা দিচ্ছে আমি বুঝতে পারছি খুব ভালো। নিজের অবস্থাকে চেপে রেখে আমি প্রশ্ন করলাম, দীপন কোথায় অমলদা? আমার পাশেই আছে, ও সব শুনছে, কথা বলবে? আমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিলাম। বললাম, আমি তোমার জন্য আমার ঘর উজাড় করেছিলাম দীপন। তুমি তো আমাকে বেঁচে থাকাটাও কেড়ে নিলে, সুখী হয়েও। বলেই কেটে দিলাম ফোনটা। মরা কান্নার মতো কান্না শুরু করে দিলাম। অনেকবার কল আসলো ওই নম্বর থেকে, ধরলাম না, কোনোদিন ধরবও না। একটা টেক্সট আসলো, প্লিজ নিজের কোনো ক্ষতি করে আমাদেরকে ঝামেলায় ফেলো না। আমার নিজের ওপর ভীষণ রাগ হচ্ছিল। নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা করলো। এক মুহূর্তে নিজের গায়ের ওড়নাটা টেনে সিলিং ফ্যানের সাথে বেঁধে ফেললাম। আজই মরবো আমি। যার জন্য সবাইকে কষ্ট দিলাম সেই আমাকে ধোঁকা দিল। কাউকে শেষবার দেখতেও চাই না। আমি যদি দুর্বল হয়ে যাই। বিছানায় উঠে বসলাম। চেয়ারে ওঠার আগে দীপনকে একটা টেক্সট করব, এরই মাঝে একটা টেক্সট আসলো, সুমি মানুষ না বুঝে অনেক রকম ভুল করতে পারে। এটাও যদি তোমার অমন ভুল হয়ে থাকে, আমি অপেক্ষা করব তোমার ফিরে আসা। আমি তোমাকে শুধু নিজের স্ত্রী করিনি, এই 7 মাসে তিল তিল করে সবটুকু ভালোবাসা তোমাকে দিয়ে দিয়েছি। কখনো আমাকে তোমার প্রয়োজন হলে দ্বিতীয়বার ভাববে না, শুধু একবার ডাকবে। আমি তোমাকে নিয়ে আসবো। ততদিনে ভালো থেকো, নিজের খেয়াল রেখো। অনুপমের টেক্সটটা পড়ে আমার মনের ভেতরে অনুশোচনার যন্ত্রণা বয়ে গেল। যে মানুষটাকে বিনা অপরাধে এতটা শাস্তি দিলাম, সেই কিনা আমাকে এতটা চায়। আমি ক্ষমা পেতে চাই, তার পায়ে লুটিয়ে সব দোষ খণ্ডন করতে চাই। আমি কোনো কিছু না ভেবেই বেপরোয়া হয়ে তাকে লিখলাম, একটি বার দেখে যান আমাকে। কোনো রিপ্লাই আসলো না। আমি চুপ করে বসে থাকলাম। সকাল 6টা বেজে গেছে। বেশ কিছুক্ষণ পরে শুনলাম আমার ঘরের দরজায় কেউ জোরে কড়া নাড়ছে। বাবা মাকে ভেবে দরজা খুলতেই দেখি অনুপম। আমি মুখ লুকিয়ে মাথা নিচু করে ফেললাম। সে ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তুমি যেদিন আসলে সেদিনই তোমাকে আটকানো আমার উচিত ছিল। আমি তার পায়ে লুটিয়ে পড়লাম। আমাকে মাফ করে দিন আপনি। আপনার ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি কোথাও উঠব না। উনি আমাকে উঠিয়ে বুকের সাথে লাগিয়ে কান্নার মাঝে একটু হালকা হেসে বলল, তাহলে কোনো দিন ক্ষমা করব না। তোমার স্থান আমার পায়ে নয়, আমার হৃদয়ে। নরকের যন্ত্রণা ভোগ করার পর আমার মনে হলো এই মুহূর্তটাই যেন পৃথিবীর শ্রেষ্ঠ সুখ। মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই, কপাল গুণে এমন স্বামী পেয়েছি। গল্পের সমাপ্তি এখানে। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।